আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান। নতুন সরকার গুরুত্ব দেবে আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন সিইসি। রাষ্ট্রপতির কাছে ওথ নেবে মন্ত্রিসভা, সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা হচ্ছে 40 থেকে 50 সদস্যের। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী দৌড়ে ছাত্রদলের সাবেক এক ঝাঁক নেতা। এবারের নির্বাচন বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ, মূল্যায়ন ইইউ ও কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ধাপ গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে। ব্যাঙের বিষ প্রয়োগে রাশিয়ায় বিরোধী দলীয় নেতা নাভালনিকে হত্যার অভিযোগ, যুক্তরাজ্য, ফ্রান্স সহ 5 ইউরোপীয় দেশের বিবৃতি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিশ্বকাপে কাল চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মহারণ। ভারসাম্যপূর্ণ দিল্লির বিপক্ষে ইসলামাবাদের বড় শক্তি বোলিং, বাদ সাধতে পারে বৃষ্টির বাধা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এবার দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান ও সংস্কার বিএনপির সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অব ল অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে একটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান, ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও। কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত, পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক। উত্তরে তারেক রহমান জানান, তার নীতিতে দেশের স্বার্থই আগে, আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে। By ensuring rule of law, foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. 2/3 আসন জেতার পেছনে কার ছবি ছিল কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সার কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান। সংবাদ সম্মেলন শেষে হাত উঁচিয়ে বিজয়ের উদযাপন করেন বিএনপি চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিন বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এর আগে দুপুরে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 অতিথি উপস্থিত থাকবেন। এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রাতে ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টি ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। আমরা প্রস্তুত আছি আর কি শপথ করানোর পক্ষ তাদের আপ্যায়ন, তাদের লবি, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব জানান, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আর বিকালে মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000। এদিকে নতুন সরকার গঠনের তোড়জোড়ের পাশাপাশি সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়িও। এর আগে এক ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং অফিসার অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবে মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক তরুণ নেতাও। এছাড়া তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে নেওয়া হবে মন্ত্রিপরিষদে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা
কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট? দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলু পেটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন দুইজন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়াইদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। চমক থাকছে বিএনপির টেকনোক্রেট কোটায়। সূত্র বলছে, তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দ একটি দৈনিক পত্রিকার সম্পাদককে। তিনি রাজি না হলে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজভী বা মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বিবেচনায় আছেন ডক্টর এনামুল হক চৌধুরী, পররাষ্ট্রে হুমায়ুন কবির ও ক্রিয়ায় সাবেক অধিনায়ক আমিনুল হক। প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদেরও মন্ত্রণালয়ের বিবেচনা রাখছে বিএনপি। আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জুনায়েদ সাকি ও মাহমুদুর রহমান মান্নার সম্ভাবনার কথা জানিয়েছেন নেতারা। শামা ওবায়দ ছাড়াও সংরক্ষিত নারী আসন থেকে কয়েকজন মন্ত্রী পরিষদে ডাক পেতে পারেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া 7 জনের বিষয়ে বিএনপি উদার হলেও এখনই দলে ফিরছেন না তারা। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া নেতাদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর বলে জানিয়েছেন স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক, বিশ্বাসযোগ্য ও দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে বলে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়ন EU এর পর্যবেক্ষক দলের। মিশন প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ। 2008 সালের পর প্রথমবারের মতো নির্বাচন হয়েছে প্রকৃত অর্থে। অন্য এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষকরা নির্বাচনকে সন্তোষজনক আখ্যা দেন। সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বড় পর্যবেক্ষক মিশন ইউরোপীয় ইউনিয়নের সংবাদ সম্মেলন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণমাধ্যমের সাথে কথা বলেন মিশন প্রধান ইভার্স ইবস। তুলে ধরেন মাঠের পর্যবেক্ষণ, নারী ভোটারের উপস্থিতি, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের মতামত, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিয়ে। ইভার্স জানান, 2008 সালের পর গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও সংস্কারের বিষয়ে জনগণ শান্তিপূর্ণভাবে মতামত দিয়েছে, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রশাসনিকভাবে সুশৃঙ্খল ছিল বলেও উল্লেখ করেন তিনি। গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকদের গুরুত্বপূর্ণ মত প্রকাশ আমরা দেখেছি, যা এই দেশের পরবর্তী সংস্কারের পথকে সহজ করবে। দ্বিতীয়ত, এই নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রশাসনিকভাবে সুশৃঙ্খল। 2024 সালের আন্দোলনে সক্রিয় তরুণরা প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছে। নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে ইভার্স বলেন, পেশাদারিত্ব আর স্বচ্ছতার সাথেই কাজ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে পরে আমাদের পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত পর্যবেক্ষণ করেন। বিচ্ছিন্ন সহিংসতা ও অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচারণা কিছু ক্ষেত্রে পরিবেশকে প্রভাবিত করেছে। নারী ভোটারদের অংশগ্রহণ বেশি থাকলেও প্রার্থী হিসেবে নারীদের জন্য সীমিত রাজনৈতিক পরিসর উদ্বেগজনক। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনআস্থা পুনর্গঠনে এই নির্বাচন ইতিবাচক পদক্ষেপ ছিল। তবে সংস্কারের অনেক কাজ এখনো বাকি। নতুন সরকারের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে EU।
আমাদের মিশন নির্বাচনের পরবর্তী পরিস্থিতিও পর্যবেক্ষণ করবে। চূড়ান্ত প্রতিবেদন কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনের জন্য আরও সুপারিশ থাকবে। আমরা বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ অংশগ্রহণ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে শ্রদ্ধা জানাই। একই ভেন্যুতে ভোট পরবর্তী প্রতিবেদন প্রকাশ করে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। মিশন প্রধান নির্বাচনের পরিবেশকে সন্তোষজনক উল্লেখ করে বলেন, গণভোটে হ্যায়ের পক্ষে জনসমর্থন দেশের ভিতকে আরও মজবুত করবে। Our expectation it will be one of our most important recommendations to the new government. নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ছিল উদ্বেগজনক। নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করেন উভয় পর্যবেক্ষক সংস্থা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারসাজির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল, 13 আসনের 11 দলীয় ঐক্যের মামুনুল, ঢাকা 10 আসনে জামায়াত প্রার্থী জসিমউদ্দিন সরকার ও কয়েকটি কেন্দ্রীয় অনিয়মের অভিযোগ করেন। ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেন শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তবে নির্বাচন কমিশন বলছে, গ্যাজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাসির কমিশন বিভিন্ন মহল থেকে প্রশংসা পেলেও ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করছেন বিএনপি জোট ও 11 দলীয় ঐক্যের কয়েকজন পরাজিত প্রার্থী। শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা 16 আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি হয়েছে। একই অভিযোগ শেরপুর 1 আসনের ধানের শীষের ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার। জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে, এবং প্রচুর লোককে আহত করা হয়েছে। প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হয়েছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। এই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। এছাড়া 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন। ঢাকা 10-এ জামাত প্রার্থীর অভিযোগ, তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 5000 5.5 ভোটে এগিয়েছিলাম কেন্দ্রে, সেই ক্ষেত্রে শেষে দেখা গেল যে 5000 টেক করে আরও 2-2.5 ভোটে এগিয়ে গেছে। কাজে এটা জালিয়াতি হয়েছে স্পষ্ট, নির্বাচনের বিধিবিধান লঙ্ঘন হয়েছে, শান্তি শৃঙ্খলাকে তোয়াক্কা করে নাই, এবং গজমহলে আমার ছেলেরা প্রতিবাদ করার কারণে যখন রবি সেখানে ঢুকছে সন্ধ্যার পরে, পরবর্তী পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্টাভাবে আমাদের লোকদেরকে পিটাইছে। নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা চাপায়া দিচ্ছে প্রিসাইডিং অফিসারের উপর। আর প্রিসাইডিং অফিসার কি করেছে? প্রিসাইডিং অফিসার করেছে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভার রাইটিং করে ওনারা ফলাফল ওনাদের মতো করে প্রকাশ করে দিলেন। আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে, এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো, এবং এরপরে আমরা মাঠেও যাব। তবে গ্যাজেট প্রকাশের পর নির্বাচন বাতিল বা ফল পুনঃমূল্যায়নের এখতিয়ার কমিশনের নেই বলে জানান কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ফল প্রকাশ করার পর ফাংটাস অফিস হয়ে যায়, আমাদের কিছু করার নাই। এখন ওনারা 45 ডেজের মধ্যে, ফকাসের 45 ডেজের মধ্যে ওনারা হাইকোর্ট বিভাগে নালিশ বা কমপ্লেন দায়ের করতে পারেন। এই একটাই আছে, হাইকোর্ট গণনা করতে পারবেন, পুনর্গণনা করতে পারবেন, এটাকে ইন্সপেকশন করতে পারবেন, সাক্ষ্য নিতে পারবেন। সব মিলিয়ে যদি মনে করে যে নির্বাচন সঠিক হয় নাই, তাহলে উনি নির্বাচন বাতিল করতে পারে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম থেকে বের হয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে 11 দলীয় ঐক্যজোট। নিরাপত্তা দিতে না পারলে দেশের মানুষকে নিয়ে আন্দোলনে নামবে জামায়াত। ইতিমধ্যে আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে, রাতের আধারে ইসি গেজেট প্রকাশ করে ফলাফল রিভিউ করার সুযোগ বন্ধ করে দিয়েছে। তবে রিভিউ করতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংসদে গঠনমূলকভাবে শক্তিশালী ভূমিকা রাখবে জামায়াত ইসলামী। স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে, সে আসনগুলো চিহ্নিত করে স্ব আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। দেশের কয়েক জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটও করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে মোটর সাইকেলে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। একের পর এক ছোড়া হচ্ছে ইট পাটকেল। নাটোরের বড়াই গ্রামে দেশীয় অস্ত্র হাতে এভাবেই চলে দুপক্ষের সংঘাত। এর মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় এলাকার শান্ত পরিবেশ পাল্টে যায় আতঙ্কে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে তারা। এর জেরে আজ সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামাত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। আমার আব্বুরা যে ওখানে গিয়েছে, অমনি ওরা এখন ক্ষিপ্ত যে আমার আব্বুরা নাকি ওদের মারছে, কিন্তু আমার আব্বুরা মারে নাই ওদের, এটা ওদের ধারণা। এই ধারণা নিয়ে এসে ওরা আমাদের আব্বু, আমার চাচা এবং আমার বড় আব্বুর এই 3 বাড়ি ভাঙচুর করেছে। ওখান থেকে গাড়ি পাঠালো যে এসো আমরা বসে মীমাংসা করব। রাস্তায় ওরা এদিকে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়েছিল। এটা আসলে মানে ষড়যন্ত্র আর কি। খবর পেয়ে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় 4 জনকে। সালিশ বৈঠকে যাওয়ার পথে যেন একজনকে আঘাত করে যে কেউ, এই আঘাতের সংবাদ ছড়িয়ে পড়লে পরবর্তী সময়ে 2 পক্ষ তারা বিবাদে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। এছাড়া নাটোরের সিংড়ায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীসহ 10 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। তুমি ধানের শীষে ভোট দিচ্ছেন কি জন্য? টুল হারাই গেছে, আবার আমাকে কইছে যে 2 দিন গেলে তোমাকে একবারে থুবো না। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানায়, স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎই বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলামিন ও জিহাদ। এ সময় গুরুতর আহত হয় 3 জন। তাদেরকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই গ্রামে কালামের বাড়িতে একটি একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণে স্পট ডেতে 2 জন নিহত। খবর পাওয়ার পরপরই পুলিশ আসছে। মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে বিজিবি এসেছিল, পুলিশ আসছে এবং আমাদের বম টিম আসতেছে, বম ডিসপোজাল টিম আসতেছে। বাজার দখলের লড়াইয়ের উত্তেজনা ছড়ালো ফরিদপুরে। ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সাথে তুমুল সংঘর্ষ হয় সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া, জিহাদ মিয়ার সমর্থকদের। 2টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 12টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটও করা হয়। আহত 20 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা কিছুটা বড় হয়। এরপরেই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর কুকরাইলে আক্তার পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপর হামলা করে হাসান মুন্সি পক্ষের কয়েকজন। এতে রানার ডান হাত ভেঙে যায়। সেই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টা ব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দিয়ে আগুনে রুহুল আমিন নামে এক ব্যক্তির বসতঘর ও কৃষি যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে বিরোধী মতের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসুর কেন্দ্রীয় নেতারা। শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ স্টাইলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলার সংস্কৃতি এদেশে আর করতে দেয়া হবে না। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তারা। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস.এম. ফরহাদ হুঁশিয়ারি দেন, বিরোধী মতের আর কারো উপর হামলা হলে ছাড় দেওয়া হবে না। সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে শান্তিপূর্ণ দেশ প্রত্যাশা করেন তারা। শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, এখন আমরা চাই দ্রুত সময়। এই হামলা 2 প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করছে। সরকারি দল যারা হচ্ছে তাদের তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যাঙের বিষ ব্যবহার করে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 5টি ইউরোপীয় দেশ। শনিবার এক বিবৃতিতে এই অভিযোগ তোলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশগুলোর দাবি, নাভালনির মৃত্যুর পর তার মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে নাভালনির শরীরে এপিব্যাটিডিন নামের বিষাক্ত পদার্থের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই বিষ দক্ষিণ আমেরিকার বিষাক্ত ডার্ট ব্যাঙে পাওয়া যায়। 2024 সালের 16 ফেব্রুয়ারি হঠাৎ করে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দী অবস্থায় মৃত্যু হয় নাভালনির। এরপর তার মৃতদেহ থেকে গোপনে জৈবিক নমুনা সংগ্রহ করে তা বিদেশের 2 পরীক্ষাগারে পাঠানো হয়, যাতে বিষ প্রয়োগের প্রমাণ মেলে। টি-20 বিশ্বকাপের খবর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কাল। বিশ্বকাপের এই গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত, তবে ভালো ছন্দে থাকা পাকিস্তান সমীহ আদায় করেছে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই মহড়ান শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কথা লড়াই আছে, বিশ্ব গণমাধ্যমে প্রায়শই হেডলাইন হয় এই ম্যাচ। আছে অর্থের ঝনঝনানি আর দর্শকদের অপরিসীম আগ্রহ। টিকিটের দাম আকাশ ছোঁয়া, মিলছে না হোটেল। ক্রিকেট মহরণের সবকিছুই প্রস্তুত, কিন্তু তারপরও এই হাই ভোল্টেজ ম্যাচের আগে যৌক্তিকভাবে একটা প্রশ্ন উঠতে বাধ্য, লড়াইটা জমজমাট হবে তো? এই সংখ্যার কারণটা স্পষ্ট করে পরিসংখ্যান। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে 8 মোকাবেলায় ভারত জয় পেয়েছে 7টি, পাকিস্তানের একমাত্র জয়টি 2021 বিশ্বকাপে। আর অন্যান্য ইভেন্টের টি-20 ম্যাচগুলো যোগ করলে 19 ধাক্কায় 16 জয় ভারতের, আর পাকিস্তানের জয় মাত্র 3টি। কলম্বোতে রোববারের ম্যাচে তাই হট ফেভারিট ভারত মানতেই হবে। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় ভারসাম্য। ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। নিশ্চিতভাবেই অভিষেক শর্মা ভারতের ব্যাটিং লাইন আপের মূল শক্তি, তবে তার খেলা নিয়ে আছে কিছুটা সংশয়। সেই শান কিষান, সূর্যা কুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবের মতো হার্ড হিটার আছে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত। আর বুমরা, বরুণের নেতৃত্বে বোলিংয়ের 2 ডিপার্টমেন্টও বিশ্বের অন্যতম সেরা। তবে
তবে পাকিস্তানের জন্য একটা টনিকও আছে। গত ম্যাচে নামিবিয়া ভারতের ব্যাটারদের স্পিন দিয়ে যেভাবে অস্বস্তিতে ফেলেছে সেটা কাজে লাগাতে পারে দলটি। পাকিস্তানের মূল শক্তি বোলিং, বিশেষ করে উসমান তারিক, আবরার আহমেদ আর শাদাব খান কলম্বোর পরিচিত কন্ডিশনে সেরাটা দিতে পারলে বিপাকে পড়তে পারে ভারতীয় ব্যাটিং লাইন আপ। সেই সাথে শাহিন আফ্রিদি, নাসিম শাহর মতো পেসারদের নিয়ে দলটির পেস ডিপার্টমেন্ট তো আছেই। পাকিস্তানের দুর্বলতা ব্যাটিং। সাম্প্রতিক সময়ে টপ অর্ডার রানে ফিরলেও মিডল আর লোয়ার মিডল খুবই অধারাবাহিক। তবে এই ম্যাচের আগেও আলোচনার খোরাক বাইরের ইস্যু। রোববার সন্ধ্যায় কি হাত মেলাবেন সালমান সুরিয়ারা? আমি সবসময় খেলার প্রথা মেনে চলার পক্ষে, তবে ম্যাচে কি হবে সেটা হলফ করে বলা অসম্ভব, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তারা কি চায় সেটা আমি বলতে পারবো না, তবে সৌজন্যতা বজায় থাকা উচিত। আর কয়েক ঘন্টা অপেক্ষা করো, এরপর মাঠেই দেখবে কি হয়। চাপ নেবার কিছু নেই, খাও দাও, ঘোরো, মজা করো, ভবিষ্যৎ গোপনই থাকুক। একটা প্রবাদ আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ভারত পাকিস্তান ম্যাচে এই আত্মবিশ্বাসটাও একটা ফ্যাক্টর হতে পারে। পরিসংখ্যানের কারণে, সাম্প্রতিক পারফরমেন্সের কারণে কিংবা দলীয় শক্তির বিচারে সবকিছুতেই ভারতীয় দল কিন্তু আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে। তবে সেই চোখ রাঙানিটা উপেক্ষা করে পাকিস্তানিরাও যদি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারে, সেরাটা দিতে পারে, তাহলে যে কোনো ফলাফলই সম্ভব। তবে এই সব কিছুই ভেস্তে যেতে পারে, কারণ আবহাওয়ার রিপোর্ট বলছে বৃষ্টি দিতে পারে বাগড়া। ম্যাচের আগের দিন পর্যন্ত বলা হচ্ছে রোববার সন্ধ্যায় বৃষ্টি হবার সম্ভাবনা 65 থেকে 70%। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। টি-20 বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। 154 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 10 বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংলিশরা। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। এক পাশ ধরে রেখে 32 বলে 49 রান করে আদিল রশিদের শিকার হন রিচি ব্যারিংটন। মাইকেল জনসের 33, শেষ দিকে টম ব্রুসের 24 রানে ভর করে 153 রানের পুঁজি পায় স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলে হাল ধরেন জ্যাকব বেচেল ও টম ব্যান্টন। জ্যাকব 32 রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন টম। শেষ পর্যন্ত 63 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই ব্যাটার। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে। আরও একবার বসন্তের শুভেচ্ছা, সেই সাথে শুভরাত্রি।